আর হচ্ছে এই সুযোগে আপনার যে মুসলিম কান্ট্রিগুলো ওরা চাইলে উঠে আসতে পারবে। আই হোপ ওরা যদি একটু ইয়ে করতে পারে, বিক্রি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যদিও এটা অনেকটা ডিফিকাল্ট। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার চীন বা রাশিয়া মানে ওরকম কোনো শক্তি হয়ে যায় নাই পাওয়া। হ্যাঁ, ওদের যদি পাওয়ার থাকেও ওরা ওরকম আপনার ইয়ে হয়ে যায়নি যেখানে এই আরব কান্ট্রিগুলা বা মুসলিম কান্ট্রিগুলা ওদের এসে নিরাপত্তা দিবে। এই হচ্ছে মূল প্রবলেমটা। মানে আমেরিকার যে ইয়েটা শক্তি বাইপাস করে যে নতুন শক্তি আসবে ওটা এখনও ওরকমভাবে ক্রিয়েট হয়নি, বাট চীন তৈরি হইতেছে, এটা হচ্ছে কথা। দেখা যাক সামনে কি হয়। তবে এত সহজ না। মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার যখন আপনার ইয়েটা লাগবে, আগুনটা লাগবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সহজে বসে থাকবে না, ও যা করে তাই করবে। না, এইসব প্রশ্নগুলো আপনার আসে, মানে এগুলো আমি আগেই ইয়ে করে নোট করে রাখি কোন কোন প্রশ্নের ইয়া দিতে পারি, বা মানুষ এখন কোন কোন প্রশ্নের উত্তর চায়, এই আর কি এগুলি। কিন্তু আপনার একটা বিষয়, সেটা হচ্ছে এই বিষয়টা যা আলাপ করলাম যে মুসলিমদের ইয়েটা আগের ফিরে আসবে, এটা এত সহজ না। কারণ যেখানে যুক্তরাষ্ট্র তার মরণ কামড় দিবে, প্লাস হচ্ছে আপনার ইসরায়েল এখানে আছে, তো এখানে এত সহজ না। কারণ যে ইসরায়েল আপনি চিন্তাই করেন, ওর যে অবস্থান, এই অবস্থান আর পাকিস্তানের অবস্থান কত দূরে আপনি চিন্তা করছেন? তো মানে এটা বলার কারণ হচ্ছে কি, যে পাকিস্তান যে পারমাণবিক কর্মসূচি শুরু করছিল সেই আপনার 70-এর দশকে, সেখানে পর্যন্ত আপনার অ্যাটাক করতে যাইতেছিল আপনার ইসরায়েলি বিমান বাহিনী আর হচ্ছে ভারতীয় বিমান বাহিনী কাহুতা ইয়াতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। আপনি চিন্তা করছেন পাকিস্তানকে ওর জন্য থ্রেট, ইসরায়েলের জন্য এত দূরের একটা কান্ট্রি, কিন্তু ওখানে ভারতের সাথে মিলেমিশে ও অ্যাটাক করতে যেতে চাইছিল ওই সময় আর কি। তো এটা তো সহজ না, মানে এগুলো প্রাসঙ্গিক আলোচনা সাইড আলাপ চলে আসে আর কি। সম্পূরক প্রশ্ন উত্তর এগুলো চলে আসে আর কি, একটার সাথে আরেকটা কানেক্টেড, এ কারণে অনেক কিছু চলে আসে আর কি না চাইলেও। তো আপনার যুক্তরাষ্ট্র কখনো চাইবে না তার এখানের আধিপত্যটা হারাইতে, কারণ এখানে আপনার ওর তেলের প্রয়োজন, মানে তেলের প্রয়োজন ওর নিজের জন্য না, ওর ডলারের জন্য আর কি, যেটা পেট্রো ডলার বলে। আগে ছিল আপনার হচ্ছে স্বর্ণের ইয়াতে, দেন হচ্ছে পেট্রো ডলার আসলো নিক্সনের সময়। তো এরকমভাবে ও চাইবে না যে এখানে ইয়াটা হারাইতে। কিন্তু ওর যে নিরাপত্তা কৌশলপত্র ছিল ওখানে তো উল্লেখ ছিল যে এখান থেকে চলে যাবে বলতে মানে সম্পূর্ণভাবে না, মানে ফোকাসটা আপনার হচ্ছে আপনার ওর আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, যেমন ভেনেজুয়েলা, কিউবা, কানাডা, এইসব কান্ট্রিগুলোতে আর কি ফোকাস বেশি দিবে আর কি। তারপর আসলো অ্যাসিস্ট্যান্ট ফাইল ওপেন করলো, চলে আসলো এই আর কি। এবার হচ্ছে আপনার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যে ক্রু দুজন ছিল, ওই দুজনের একজন যে আপনার হচ্ছে নিখোঁজ হয়েছিল ইরানের মাটিতে, ওটার অভিযানের বিষয়ে আসি সংক্ষেপে। সেটা হচ্ছে ওই বাকি একজন ক্রু, মার্কিন ক্রু, যে আপনার হচ্ছে ইরানের মাটিতে আশ্রয় মানে ইয়ে করে পড়ছিল আর কি, আশ্রয় পড়ছিল। তো এই আশ্রয় পড়া ব্যক্তিকে আপনার হচ্ছে রেস্কিউ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেটা নিউজে আসলো আর কি, ও হচ্ছে 11টা হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান আর একটা ড্রোন ছিল, মানে 11টার ভিতরে 11টা জিনিসও হারাইছে, মানে একজন পাইলটকে উদ্ধার করার জন্য। তো অনেকে এটাই বলতেছিল যে এটা একটা ইয়ে ছিল,
মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্থল অভিযান যে ইরানে চালাবে বলতেছিল এতদিন যাবৎ, ওটার একটা ট্রায়াল ছিল যে ও পারবে কি না, মানে এটা টেস্ট করতেছিল, ঠিক আছে। একটা অভিযানের নাম দিয়ে আর কি ওটা টেস্ট করতেছিল, এরকমটাই মানে ম্যাক্সিমাম বিশ্লেষক যারা আছে ওরা বলতেছে। তো এই হচ্ছে অবস্থা। আর ইরানের একটা ব্যর্থতা এখানে আছে, ইরান ওই ব্যক্তিকে, ওই পাইলটকে ধরতে পারলো না, তাহলে ওই পাইলটকে দিয়ে আপনার হচ্ছে অনেক কিছু আদায় করা যেত যুদ্ধবন্দী হিসেবে, অনেক কিছু আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র না চাইতেই দিয়ে দেওয়া লাগতো ওই পাইলটের জন্য, পাইলটের জীবনের জন্য, কারণ সে তো ওই দেশের নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের। এই হচ্ছে অবস্থা। ইরানের ব্যর্থতা এটা। আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে আপনার একজনকে উদ্ধার করার জন্য এইরকম যদি 11টা ইনস্ট্রুমেন্ট, 11টা যুদ্ধ বিমান প্লাস হচ্ছে হেলিকপ্টার, একটা ড্রোন, এগুলো যদি হারানো লাগে, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মার্কিন যে স্থল অভিযান এটা আসলে এত সহজ হবে না। তো ওখান থেকে মূলত মানে ট্রাম্প এই আস্তে আস্তে নেগোসিয়েশনের মানে আলোচনার টেবিলে চলে আসলো যে স্থল অভিযান এত সহজ হবে না, কারণ হচ্ছে আপনার ইরান তো চোরাগুপ্তা মানে হামলা প্রস্তুত। আর মূলত ইরান তার যে প্রক্সি টিম হামাস বলেন, হিজবুল্লাহ, হুতি, ওদেরকে তো এরকমভাবেই তো ট্রেন আপ করতেছিল, তাই না, যে কীভাবে টানেলের ভিতরে থেকে যুদ্ধ করা যায়, মাটির নিচে থেকে যুদ্ধ করা যায়। তো এগুলো ইরানের আমার ভালো লাগে, যে ইরানের এই কৌশলগুলো। তো ও তো হচ্ছে আপনার সিরিয়া যুদ্ধ, ইরাক যুদ্ধ, এখানে তো ছিল, তাই না, এখান থেকে তোর প্রক্সি টিম ছিল, মানে এখান থেকে আপনার সে অনেক এক্সপিরিয়েন্স গেইন করছে। তো ওর এক্সপিরিয়েন্স গেইন এটাই আমার মানে ভালো লাগে। চিন্তা করেন মাটির নিচে যে অস্ত্র রাখার আইডিয়া, মাটির নিচে, তারপরে হচ্ছে আপনার মানে ওর কৌশলগুলো, এগুলো আমার ভালো লাগে আর কি। দেন হচ্ছে আপনার যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটা হেলিকপ্টার বিধ্বস্ত করছে, তখন ইরান থেকে বলা হয়েছে যে এটা একটা ফেক ছিল, এটা একটা ছিল বেলুনের হেলিকপ্টার ছিল, এরকম ফেক একটা কৌশল। তারপর হচ্ছে আপনার আরেকটা কৌশল হচ্ছে আপনার ও সব কিছু ডিসেন্ট্রালাইজড, বিকেন্দ্রীকরণ করে রাখে, মানে সব কিছু এক জায়গায় রাখে না, যে এক জায়গায় অ্যাটাক করলে সব অফ হয়ে যাবে এরকম রাখে না। আপনি চিন্তা করেন বিদ্যুৎ কেন্দ্রগুলা, তারপর হচ্ছে ও যে 31টা প্রদেশ, ওখানে হচ্ছে আপনার আছে সব কিছুই মানে আলাদা আলাদা হচ্ছে আপনার করা আছে, ভাগ করা আছে, যে ওরা নিজেদের মতো করে নিজেরা আপনার অ্যাটাক করবে ইসরায়েলের মাটিতে, ইরান থেকে, মানে ওরকম কোনো নাই, ঠিক আছে, এরকম ডিসেন্ট্রালাইজড করা। দেন হচ্ছে আপনার ওর এই যে নেতৃত্ব, এই যে এত নেতৃত্ব আপনার মেরে ফেলছে। এই আমার দেশের একটা রিপোর্ট দেখলাম 52 জনের মতো, ঠিক আছে। তো 52 জন না, মানে মাঝে মাঝে দেশের ইয়াও দেখি আর কি, খবর দেখতে হয়, দেশের মিডিয়ার দিকে ফলো রাখতে হয়। তো দেখলাম যে আপনার হচ্ছে 52 জনের মতো নেতৃত্ব মেরে ফেলছে। তো আপনি চিন্তা করেন একটা দেশের 52 জন মারলে আর কি থাকে, তোর যে সিলসিলাটা, এটা একটা ভালো লাগার মতো। প্লাস হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা এড়িয়ে মানে চলার যে সক্ষমতা। দেন হচ্ছে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং, যে আপনি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার পাইলেন, বা আপনার হচ্ছে একটা যুদ্ধ বিমানের মেকানিজমটা পাইলেন। যেমন এরকম নিউজটা আগে আসছিল যে আফগানিস্তানের যে মার্কিন ছিল যুদ্ধ বিমান বা হেলিকপ্টার ছিল, এখানে হচ্ছে আপনার ওইগুলা কিনছে ইরান, যে নিউজটা আর কি অনেক 3-4 বছর আগে আসছিল, 2-3 বছর এরকম আগে আসছিল, যে দেখলাম যে ওইগুলো কিনতেছে। কেন কিনতেছে? এটা হচ্ছে আপনার রিসার্চ করবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে, মানে ওর দেশে আপনার হচ্ছে মানে অনেক শিক্ষিত, মানে দেখে মানে বোঝা যায় না আর কি। মূলত ওকে তো আপনার হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে আর কি আপনার এত করে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা না থাকলে আপনার হচ্ছে ও এখানের কিং হইতো। আই হোপ অন্যান্য যে দুবাই টুবাই এগুলা যে পরিমাণ আগাইছে, এটার থেকে আমার মনে হয় কি ইরান আর একটু বেশি এগিয়ে যেতে পারতো, কারণ ওর হচ্ছে আপনার অনেক মানে এখানে ওর একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, অনেক মেধাবী। আর আরব শেখরা তো হচ্ছে আপনার খায় দায় ঘুমায়,
আর হচ্ছে নারী ভোগ করে, মদ পান, এগুলোই ওরা তো এগুলোর ভিতরে জড়িত, এগুলোতেই ওরা আছে। তো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং বা আপনার হচ্ছে যুদ্ধের যে অভিজ্ঞতা নেয়া, এগুলো হচ্ছে আপনার ভালো লাগার মতো। দেন হচ্ছে আপনার আরেকটা কৌশল হচ্ছে, সেই কৌশলটা হলো আপনার যে ফেক মিসাইল, কম দামি মিসাইল, কম দামি ড্রোন ক্রিয়েট করে মানে উপর্যুপরি আপনার হচ্ছে অ্যাটাক করা। দেন হচ্ছে আপনার একটু দামিটা আর কি, দামিটা ছাড়া মানে আপনি ধরেন যে 10টা চালতেন, মিসাইল চালেন, এর ভিতরে আপনার হচ্ছে 9টাই হচ্ছে আপনার একটু কম দামি বা ফেক, ঠিক আছে, আর একটা আসল যেটা মূল জায়গায় টার্গেট করবে। তো আপনি 9টা ট্যাকেল দিলেন, তখন ইন্টারসেপ্টর দিয়ে আপনি 9টা ট্যাকেল দিলেন, বাকি একটা দিতে পারলেন না বা দেওয়া সম্ভব হয়নি, বা দেওয়ার মধ্যে আপনার হচ্ছে আপনার ইন্টারসেপ্টর ছিল না, তখন হচ্ছে আপনি আপনার যে লক্ষ্যবস্তু ওখানে আপনার অ্যাটাকটা করা হয় আর কি। তো এইসব কৌশলগুলো ভালো লাগে। তো এগুলোর কারণে মানে যুক্তরাষ্ট্র এখন তো আপনার খুবই থতমত হয়ে গেছে যে এটা তো ভেনেজুয়েলার মতো একেবারে সাধারণ কোনো মোয়া না। তো যার কারণে হচ্ছে আপনার ওরা মানে ভাবে কূটনীতিক যে আলাপটা ডিপলি টেবিলের নিচে ওখানে আর কি চালাচালি করতেছে, দেখা যাক কী হয়। বাট এত সহজ না, কেউই আসলে কাউকে ছাড়বে না, এটা হচ্ছে কথা। কারণ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র তার আধিপত্য, সামরিক আধিপত্য বা অর্থনৈতিক আধিপত্য এটা নষ্ট হোক সে চাইবে না।